ওকে, তো রেকর্ড অন করলাম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পেমেন্ট মেথড। আমরা মূলত আজকে পেমেন্ট মেথড সম্পর্কে জানবো। তো এই পর্যন্ত আমরা মার্কেটিং অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ল্যান্ডিং পেজ, অফার সিলেকশন, ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজাইন, এই বিষয়গুলো দেখেছি এবং আরও দেখেছি হচ্ছে ইউটিউবিং এর একটা পার্ট দেখেছি। আমি ইউটিউবের ডিটেলসে ভিডিও দিয়ে দিব আপনাদেরকে, আপনাদের এই নোটপ্যাডে এই একদম পেমেন্ট মেথডের নিচে আমি একটা বা দুইটা ভিডিও লিস্ট দিয়ে দিব। একটা লিস্ট দিব, একটা লিস্টের ভিতরে দুইটা বা তিনটা ভিডিও থাকবে। আর আপনাদের ইসের ক্ষেত্রে হয়তো বা আছে কিনা খেয়াল নাই আমার, আপনাদের ভিডিও প্লে লিস্টে অ্যাড করছি কিনা মনে নেই। তারপর আমি চেষ্টা করবো আপনাদের নোটপ্যাড আবার শেয়ার করে দিতে, তো ওইটাও দেখে নিতে পারেন। ওইখানে ইউটিউব নিয়ে আলাদা করে দেওয়া আছে, ভিডিও থাকবে আর কি। তো যাই হোক, তো সবগুলো বিষয়ের পরে সর্বশেষ যে সাবজেক্টটা থাকে ওটা হচ্ছে পেমেন্ট মেথড। মার্কেটপ্লেস অ্যাকাউন্টে আমরা কাজ করেছি, অনেকেই হয়তো বা অ্যাডসেরাতে কিছু ক্লিক আনতে পারছেন এবং এখান থেকে অল্প কিছু সেন্ট আসছে। আর যারা একটু রেগুলার কাজ করছেন হয়তো আরও বেশি আসছে কয়েকজনের। আর সিপিএ গ্রিপ অ্যাড কম্বোতে ওইভাবে আমি যদিও প্র্যাকটিক্যালি আলাদা করে দেখাই নেই, অ্যাড কম্বোর জন্য কি কি করতে হবে বলে দিয়েছি এবং সিপিএ গ্রিপের ক্ষেত্রেও বলেছি যে সিপিএ গ্রিপ আসছে অলমোস্ট সেম, এখানে পার্থক্য কিছু না। একটা যদি বুঝতে পারেন প্রপারলি সবগুলোই সেম। অনেকটা হচ্ছে আমাদের ছোটবেলার গণিত বইয়ের মতো, একটা অধ্যায়ের দুইটা বা তিনটা ক্যাটাগরির অঙ্ক থাকে, ওটা করলেই ওই অধ্যায়ের সবগুলো অঙ্ক হয়ে যায়, কিন্তু অনেকটা হচ্ছে এরকম। প্রসেস একেবারেই সেম, সিপিএ গ্রিপ আর অ্যাডসের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই মার্কেটিংয়ে, সেম প্রসেস। জাস্ট আপনাকে মার্কেটিং এর জন্য কথাগুলো পরিবর্তন করতে হবে, যে অফার নিয়ে কাজ করবেন সেই অফারের কথাগুলো অ্যাড করে দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে, তো এখন আজকে যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডের জন্য যা যা প্রয়োজন প্রথমে এখানে লেখা আছে যে আমরা মার্কেট প্লেস থেকে উইথড্র করার জন্য যে অ্যাকাউন্টটা তৈরি করব, মূলত এটাই হবে পেমেন্ট মেথডের বিষয়। সো এটা অ্যাকাউন্ট তৈরি করাটাই হবে আজকের টপিক। অ্যাকাউন্ট তৈরি করতে যা যা লাগে, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস লাগবে, আমাদের এনআইডি কার্ড থাকতে হবে, আর ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এই তিনটা জিনিস থাকতে হবে একটা পেমেন্টের অ্যাকাউন্ট তৈরি করতে। আর মার্কেটপ্লেস থেকে উইথড্র করার জন্য আমাদের একটা ইটিন নাম্বার লাগবে। সো ব্যাংক অ্যাকাউন্ট তো আপনাদের আছে তাই না, নিজেদের নামে? আর কার কার ইটিন নাম্বার আছে? ওকে, ব্যাংক অ্যাকাউন্ট আছে নাই? ইটিন আছে? আচ্ছা, ইটিন, ওকে। ওকে, 18 কিন্তু হচ্ছে একটা ট্যাক্স আইডেন্টিফাই নাম্বার। আপনার 18 থাকা মানে আপনার কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে এমনটা। আর আপনি যে উইথড্রটা করবেন, আপনি যে আর্নিংটা করবেন সেটা একদম বাংলাদেশের রিজার্ভ হয়েই আসবে, একদম লিগ্যাল ওয়েতে আসবে। এটাই মূলত 18 এর জন্য, মানে এই প্রসেসটা করার জন্য মূলত 18টা লাগে। এটা সব মার্কেট প্লেসে যদিও চাইবে না, এটা শুধুমাত্র আপনার সিপিএ গ্রিপের জন্য বা এই রিলেটেড পরবর্তীতে অন্য কোনো মার্কেট প্লেসে গেলে 18টা লাগতে পারে। তো ব্যাংক অ্যাকাউন্ট যাদের নাই, 18 যাদের নাই, 18টা আপনি অন্য কারোটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আর যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই একেবারেই, সেক্ষেত্রে পরিবারের যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করবেন, তবে পেওনের অ্যাকাউন্টটা তার নামে খুলতে হবে। যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তার নামেই আপনার পেওনেরটা খুলতে হবে, 18টা অন্য কারো নামে হলে সমস্যা হবে না। ঠিক আছে, আর যদি কেউ স্টুডেন্ট থাকেন বা 18-এ কিছু নিয়ম কানুন আছে, একটু ইউটিউব গুগল একটু ভালো করে সার্চ করবেন। আমি যতটুকু জানি আর কি, স্টুডেন্ট থাকলে ওই কর দিতে হয় না, জিরো রিটার্ন থাকে। আর এমনিতে হচ্ছে কত টাকার একটা হিসেব একটা ভিডিওতে দেখলাম যেন, যাই হোক একটু সার্চ করিয়েন। মানে নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট আছে, সরকারি চাকরিজীবী যারা আছে তাদের ক্ষেত্রে এই করটা ধার্য করা হয়।
এছাড়া সবার ক্ষেত্রে থাকে না। আর যারা এমনিতে খুলে রাখছেন জিরো রিটার্নের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা অ্যাপ্রুভ হলে আপনার কর জিরো থাকবে আপাতত, সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। এছাড়া যাদের 18 মানে হচ্ছে কর নির্ধারিত হয়ে গেছে তাদের ক্ষেত্রে বাৎসরিকভাবে মনে হয় 2000 টাকা করে কর দিতে হয়। হ্যাঁ, আমি যতটুকু জানি, আমি প্রপারলি এই ব্যাপারটা এখনো ক্লিয়ার না। সো আপনারা এই 18 এর ব্যাপারটা একটু সার্চ করে দেখিয়েন, গুগল ইউটিউব একটু ভালো করে দেখিয়েন। তো যাই হোক, 18টা পরে আসে। আমাদের প্রথম টপিকটা হবে পেওনিয়ার। আমরা পেওনিয়ারের মাধ্যমে কিভাবে মানে পেওনিয়ার অ্যাকাউন্টটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো, তারপর হচ্ছে যে মার্কেটপ্লেসে উইথড্র করার সময় 18 এর যে ব্যাপারটা ওটা থাকবে, মানে উইথড্র প্রসেস বা পেমেন্ট মেথড অ্যাড করা, এই বিষয়গুলো। তো যাই হোক, প্রথমে পেওনিয়ার অ্যাকাউন্টে আসি। পেওনিয়ার অ্যাকাউন্ট আর আমাদের আরেকটা অ্যাকাউন্ট লাগবে, সেটা হচ্ছে ওয়েব মানি। ওয়েব মানি অ্যাকাউন্টটা আপনারা পিসি থেকে করতে পারবেন না, শুধুমাত্র মোবাইল থেকে ওয়েব মানি অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। আর ওয়েব মানিটা শুধুমাত্র অ্যাডস্টেরার জন্য, আর পেওনিয়ারটা অ্যাডস্টেরাতে নাই, তবে সিপিএ গ্রিপ, অ্যাড কম্বো, এছাড়া আরও অনেক মার্কেটপ্লেসে পেওনিয়ার অপশনটা আছে। আবার কিছু কিছু মার্কেটপ্লেসের ক্ষেত্রে আপনি ওয়েব মানি অপশনটা পাবেন। ওয়েব মানিটা আমরা শুধু অ্যাডস্টেরাতেই ব্যবহার করি, পেওনিয়ারটা আমরা চেষ্টা করব যেই জায়গায় পেওনিয়ার আছে ওই জায়গায় পেওনিয়ারটা ব্যবহার করতে, কারণ পেওনিয়ারের ডলার রেট অনেক বেশি পাওয়া যায়, কিন্তু ওয়েব মানি ডলার রেট অনেক কম পাওয়া যায়। কম বলতে কেমন, দুই ধরনের আছে। একটা হচ্ছে 80 টাকা থেকে 80 টাকা থেকে শুরু হয়, 90 টাকা পর্যন্ত পার ডলার, 90 টাকা 95 টাকা হাইস্ট। আর একটা হচ্ছে 90 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা। আর পেওনিয়ারের ক্ষেত্রে আপনার ব্যাংক রেট যেটা দিবে ওইটাই। ব্যাংকে যদি বলে আজকে মনে হয় ব্যাংকে 122 টাকা, তো ওই রেটেই পাবেন পেওনিয়ারে। তো এই জন্য পেওনিয়ারটা ভালো, তবে অ্যাডস্টেরাতে পেওনিয়ার নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে ওয়েব মানির দিকেই অগ্রসর হইতে হবে। তো যাই হোক, ওটা নিয়ে একটু পরেই কথা বলবো, মানে অ্যাডস্টেরার পেমেন্টের ক্ষেত্রে। এখন আসি এইখানে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরির প্রসেসটা জানতে। তো পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমাকে প্রথমে যেতে হবে payoneer.com এই ওয়েবসাইটটাতে। তো এই ওয়েবসাইটে আসলে নর্মালি আপনার বাংলা লেখা আসবে, এরকম বাংলা লেখায় আসবে। তো বাংলা লেখা আসলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ট্রান্সলেট করে ইংলিশ করে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আর কেউ যদি মনে করেন না বাংলায় বুঝবেন, সমস্যা নেই, তাহলে এটা বাংলা রাখতে পারেন। তো ইংলিশ করতে হলে উপরে কান্ট্রি ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগে ক্লিক করে ইংলিশ করে দিবেন, তাহলে এটা ইংলিশ হয়ে যাবে। তো পেওনিয়ার অ্যাকাউন্টে যেহেতু আমাদের মানে পেওনিয়ারে অ্যাকাউন্ট থাকবে না, সো আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব, রেজিস্টারে ক্লিক করব। সাথে সাথে অ্যাকাউন্ট তৈরি করার দরকার নাই, এখানে কিছু কথা আছে, এই কথাগুলো আগে শুনিয়েন, তারপর অ্যাকাউন্ট তৈরি করেন। ওকে, তো আগে অ্যাকাউন্টের প্রসেসে আসি। যখন আমরা রেজিস্টারে ক্লিক করলাম, আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসছে, চুজ দ্য রাইট পেওনিয়ার অ্যাকাউন্ট টাইপ অফ ইউর বিজনেস নিডস। আপনার জন্য একটা সঠিক পেওনিয়ার অ্যাকাউন্ট বাছাই করুন। পরে এখানে হচ্ছে আইএমএ, এখানে কয়েকটা অপশন আছে, যার মধ্যে একটা হচ্ছে ফ্রিল্যান্সার আর অনলাইন প্রফেশনাল, আইটি কনসাল্টিং or digital service provider, BPO or call center, e-commerce seller or B2B seller, affiliate marketer, other business, এই অপশনগুলো আছে। তো আমরা এখান থেকে কি দেব, আমি একজন কি ফ্রিল্যান্সার আর অনলাইন প্রফেশনাল সিলেক্ট করব। করার পর আই এম লুকিং টু গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, পে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, দুইটা অপশন আছে। তো আমরা কোনটা, আমরা ক্লায়েন্টের কাছ থেকে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিব, নাকি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে লেনদেন করব, বন্ধু আর পরিবারের সাথে কি শুধু লেনদেন করব? না, আমরা অবশ্যই মার্কেটপ্লেস থেকে উইথড্র দিব। যেহেতু আমরা মার্কেটপ্লেস থেকে উইথড্র নিব, সেক্ষেত্রে আমাদের প্রথমে এইটা সিলেক্ট করতে হবে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। এরপরে মাই মান্থলি ভলিউম ইজ, আমার মান্থলি ইনকাম কত। এখানে প্রথম যে অপশনটা আছে 0, আই এম জাস্ট গেটিং স্টার্ট। দ্বিতীয়টা আছে আন্ডার $1000, পরেরগুলো আছে লোকে 1000 to 500, 5000 to 10,000, 10,000 to 25 to more, এরকম অপশন আছে। তো এই যে অপশনগুলো আছে,
এখান থেকে আমরা যেহেতু নতুন আমরা শুরু করতেছি, আমরা যদি এখানে দেই আই এম জাস্ট গেটিং স্টার্ট, তাহলে কিন্তু হবে না, তাহলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভই হবে না। যদি আমরা দিই আমরা নতুন, আমরা মাত্র শুরু করেছি, এটা দিলে কি হবে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। সেক্ষেত্রে করণীয় কি, সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে আন্ডার $1000। দেখেন জিরো, আই এম জাস্ট গেটিং স্টার্ট মানে কি আমি মাত্র শুরু করেছি, শূন্য। আর যদি আন্ডার $1000 দিই, এটার দ্বারা বোঝানো যাবে যে $1000 নিচে, তার মানে কি শূন্য থেকেই $1000 এর মধ্যেই আমার রেঞ্জ এখন পর্যন্ত। সো আমি কি করব, এই সেকেন্ডটা সিলেক্ট করব। প্রথমটা সিলেক্ট করলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, সো আন্ডার $1000 এটা সিলেক্ট করে দেব। এরপর রেজিস্টার বাটনে ক্লিক করলে আমাদেরকে 4টা স্টেপ দিবে, 4টা স্টেপ কমপ্লিট করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমি রেজিস্টার বা ওই 4টা স্টেপে যাওয়ার আগে এইখানে যে কথাগুলো আছে এগুলো একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। এটা হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে আমরা কি কি সুবিধাগুলো পেতে পারি সেই বিষয় এখানে বলা আছে। সো প্রথম অপশনটা হচ্ছে get paid by leading marketplace including Upwork, Fiverr, Inventor, Shutterstock and Gritty Image. get paid by leading marketplace, যেই মার্কেটপ্লেস গুলো লিড দিচ্ছে মানে টপ লিস্টেড যে মার্কেটপ্লেস গুলো আছে এইগুলো থেকে পেমেন্ট পেতে পারি, যেমন Upwork, Fiverr, Inventor, Shutterstock এবং Gritty Image। এই মার্কেটপ্লেস গুলো থেকে পেমেন্ট আমরা নিতে পারবো। সো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই মার্কেটপ্লেস গুলোতে আমরা কাজ করি, আমরা তো অন্য মার্কেটপ্লেসে কাজ করেছি, তো সেইগুলো থেকে কিভাবে পেমেন্ট নিব। দেখেন হিউজ পরিমাণ মার্কেটপ্লেস আছে যেখানে পেওনিয়ারের পেমেন্টের অপশন আছে। সো এখানে সে যে কথাটা বলা আছে অ্যাড মোর, এটা দ্বারা বোঝানো হয়েছে, এবং বাকি যে মার্কেটপ্লেস গুলো আছে যেখানে পেওনিয়ারের অপশন থাকবে উইথড্র অপশন, সো ওইগুলো থেকেও আপনি পেমেন্ট নিতে পারবেন। ঠিক আছে, তো ওগুলোর পর এখানে সেকেন্ড যে অপশনটা আছে অফার মাল্টিপল পেমেন্ট টু ইউর গ্লোবাল ক্লায়েন্টস অর ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, ওয়ায়ার ট্রান্সফার এন্ড মোর। আপনি একাধিক পেমেন্ট মেথড করতে পারবেন, আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন, ক্রেডিট কার্ড ট্রান্সফার দিতে পারবেন, ব্যাংক ট্রান্সফার দিতে পারবেন, ওয়ায়ার ট্রান্সফার দিতে পারবেন, এরকম আরো অনেকগুলো অপশন আছে। যেমন কারেন্সি দিতে পারবেন, একটা পেওনিয়ারে আপনি 3টা কারেন্সি পাবেন, একটা হচ্ছে ইউএসডি ইউএস ডলার, একটা ইউরো, আর একটা পাউন্ড জিবিপি গ্রেট ব্রিটেন পাউন্ড। এই 3টা কারেন্সি পেয়ে যাবেন। আর একটা অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি ইউএস একটা ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট পাবেন, আর একটা পেওনিয়ারের সাথে একটা ইউএস ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন। তারপর একটা ভার্চুয়াল মাস্টার কার্ড আপনি পেয়ে যাবেন। ফিজিক্যাল কার্ডের সিস্টেমটা আলাদা, ওটার জন্য কিছু কাজ করতে হবে, তো ওটা একটু পরেই বলতেছি ফিজিক্যাল কার্ডের বিষয়টা বা ওটা সুবিধা কি, ওটা এখানে আছে দেখাই বলতেছি। তো যাই হোক, এখানে অনেকগুলো পেমেন্ট মেথড থাকবে, তো আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো পেমেন্ট মেথড দিতে পারবেন, বা ক্লায়েন্টকে জিজ্ঞেস করলে বললেন যে আপনি পেমেন্টটা পেওনিয়ারে নেবেন, বা আপনার মার্কেটপ্লেসে দেওয়া থাকবে যে আপনার পেমেন্ট মেথডটা পেওনিয়ার আছে, তো পেওনিয়ারের মধ্যে তো অনেকগুলো সেক্টর আছে, আপনি কোনটা নেবেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ব্যাংক ট্রান্সফার হলো ব্যাংক ট্রান্সফার, P2P মানে পার্সন টু পার্সন যদি হয়, পেওনিয়ার টু পেওনিয়ার হয় তাহলে ওটা করতে পারবেন। এরকম অনেকগুলো অপশন রয়েছে। সো এরপর এখানে কি আছে, উইথড্র ইউর আর্নিং টু ইউর লোকাল ব্যাংক অর মোবাইল ওয়ালেট অ্যাট কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেট। নর্মালি পেওনিয়ারে তো আপনি উইথড্র করলেন, সেটা আপনি ক্যাশ করবেন কিভাবে? ক্যাশ করার জন্য আপনি আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারবেন। যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি পেওনিয়ারের সাথে কানেক্ট করবেন ওইটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং এছাড়া আপনি যদি চান আপনার মোবাইল ওয়ালেট লাইক বিকাশ
বাংলাদেশি মোবাইল ওয়ালেটের মধ্যে আমার জানা মতো শুধুমাত্র বিকাশটাই এখন পর্যন্ত পেওনিয়ারের সাথে কোল্যাব করতে পেরেছে। সো বিকাশের মানে পেওনিয়ারের ভিতরে বিকাশটা অ্যাভেলেবেল আছে এবং 1000 টাকা ওদের প্রথমেই যে অফারটা ছিল সেটা হচ্ছে 1000 টাকা সমপরিমাণের কোনো ডলার হলে বিকাশের থ্রুতে সেটা উইথড্র করা যাবে। সো এখন এটা কতটুকু চেঞ্জ হয়েছে আমার আইডিয়া নাই, কিন্তু বিকাশটা পেওনিয়ারের সাথে কোল্যাব হয়েছে। সো আপনি মোবাইল ওয়ালেটেও পেমেন্ট নিতে পারবেন। সেক্ষেত্রে অ্যাকাউন্টে থেকে পরবর্তীতে সেটিং করে আপনি বিকাশ কানেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, এরপরের যে অপশনটা মানে এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেট। এটা হচ্ছে মূলত ব্যাংক রেটের কথা বলা হয়েছে। আপনার যেই উইথড্রটা আপনি দিবেন, ক্যাশ করবেন, সেক্ষেত্রে আজকে যদি উইথড্র দেন তাহলে আজকে ব্যাংক রেটটা কত, এটার উপর ডিপেন্ড করে আপনি পেমেন্ট পাবেন। কারণ আজকে ব্যাংক রেট 122 টাকা, সো পার ডলার 122 টাকা করে যত হয় সেই অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে বা তারা আপনাকে দিবে। তো এরপরের কথাটা হচ্ছে পে ইউর গ্লোবাল কন্ট্রাক্টর আর সাপ্লায়ার্স উইথ আ পেওনিয়ার অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি। পেওনিয়ার থেকে আপনি শুধু উইথড্র করতে পারবেন এমনটা না, আপনি পাঠাইতেও পারবেন। সো এইখানে এটাই বোঝানো হয়েছে যে আপনি চাইলে কারণ আপনার ক্লায়েন্ট, কাস্টমার বা হচ্ছে কন্ট্রাক্টরস, ধরেন আপনি কোনো একটা প্রজেক্ট পাইছেন, প্রজেক্টের সব কাজ তো আপনি একা করতে পারবেন না, কারোর সাথে কন্ট্যাক্ট করলেন তো তাদেরকে আপনি পে করতে পারবেন, সাপ্লায়ার্স বা কন্ট্রাক্টর, মানে অন্য পার্সনকে আপনি পেমেন্ট করতে পারবেন, পেওনিয়ার টু পেওনিয়ার আপনি ট্রান্সফার করতে পারবেন। জাস্ট এই কথাটা বোঝানো হয়েছে এবং এটা খুব সহজে ট্রান্সফার করা যাবে। এরপরে সবার শেষ যে অপশনটা সেটা হচ্ছে মাস্টার কার্ডের জন্য withdraw funds at ATM in your local currency or pay for online business expenses। আপনি ফান্ড উইথড্র করতে পারবেন আপনার লোকাল কারেন্সিতে উইথ এটিএম বুথের মাধ্যমে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে কার্ডের মাধ্যমে। লাইক আপনার নরমালি পেওনিয়ারের সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে মার্কেট প্লেস থেকে আপনি উইথড্র দিচ্ছেন, পেওনিয়ার আসতেছে, পেওনিয়ার থেকে উইথড্র রিকোয়েস্ট দিলে আপনার ব্যাংকে যাবে, আপনার ব্যাংকে থেকে ব্যাংকে যখন আসবে তখন আপনার ব্যাংকের চেক অথবা কার্ডের মাধ্যমে সেখান থেকে আপনি উইথড্র করতে পারতেছেন। কিন্তু কার্ড থাকলে যে সুবিধা সেটা হচ্ছে যে আপনার পেওনিয়ারে ডলার আছে, কোনো একটা এটিএম বুথ যেটা ভিসা বা মাস্টার কার্ড সাপোর্ট করে, ওই বুথগুলোতে গিয়ে কার্ডটা ইনসার্ট করে পিন দিয়ে আপনি কত ডলার উঠাতে চাচ্ছেন ওটা উঠাইতে পারবেন। তবে অবশ্যই অ্যামাউন্টটা 500 গুণিত হইতে হবে, মানে 500, 1000 এরকম অ্যামাউন্টের হইতে হবে। তো ওরা রেট কনভার্ট করে আপনাকে ক্যাশ, বাংলাদেশি টাকা ক্যাশ করে দিবে। এটা এছাড়াও আপনি দেশের বাইরে কেনাকাটার ক্ষেত্রে পেওনিয়ারটা ব্যবহার করতে পারেন। দেশের বাইরে, বাংলাদেশে এখনো অতটা অ্যাভেলেবেল হয় নাই যে কেনাকাটার ক্ষেত্রে পেওনিয়ার ব্যবহার করা যাবে, ওইরকম অ্যাভেলেবেল হয় নাই। এই জন্য দেশের বাইরে কেউ যদি যায় তখন এটা আপনি ব্যবহার করতে পারেন। আপনার ডলার আছে, আপনি সরাসরি পেওনিয়ার থেকে কেনাকাটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফিজিক্যাল কার্ড থাকলেও ওটা ইউজ করতে পারেন। আপনার যদি ফিজিক্যাল কার্ড নাও থাকে তারপর আপনি কেনাকাটা করতে পারবেন দেশের বাইরে থেকে পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমেই সরাসরি। ওকে, তো যাক, এই সার্ভিসগুলো আমরা পেওনিয়ার থেকে পাবো। এখানে যেটা আছে, এই যে সার্ভিসগুলো আমরা পেওনিয়ার থেকে পাবো, এটার জন্য কি করতে হবে? আমাদের একটা পেওনিয়ার অ্যাকাউন্ট লাগবে। তবে পেওনিয়ার অ্যাকাউন্ট আমরা খুলে ফেলে রাখলাম, ইউজ হচ্ছে না, অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। খুলে ফেলে রাখলাম, আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ব্লক হয়ে যাওয়ার বিষয়টা, আমরা অনেক দিন ফেলে রাখলাম, কোনো ধরনের কাজ করতেছি না, লেনদেন করতেছি না,
সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। এটা হয় অনেকের। তো ব্লক হয়ে গেলে তখন ওটা রিকভার করার একটু কষ্টসাধ্য হয়ে যায়, অনেক ক্ষেত্রে রিকভার হয় না। তার জন্য আমরা প্রথমেই কাজ না করে আগে পেওনের অ্যাকাউন্ট খুলে ফেলবো না, আমরা আগে কাজ করি, আমাদের কাজটা কিছুদিন হোক, বা আমাদের যেই সিপি গ্রিপ অ্যাড কম্বো আছে ওগুলোতে কিছু আর্নিং জেনারেট হোক। ধরেন এক একটা মার্কেট প্লেসে মিনিমাম $50 আর্নিং উইথড্র করা যায়। মিনিমাম কত? $50। তো $50 জায়গায় যদি $40 পর্যন্ত হয় আমরা অ্যাকাউন্ট খুলে ফেলি। অ্যাকাউন্ট খুলে আমাদের কাজ কমপ্লিট করে দেন $50 হলেই আমরা উইথড্র দিই। তাহলে কি হবে? অ্যাকাউন্টটা সচল থাকবে। আর এরপরে যে বিষয়টা মাস্টার কার্ড, মাস্টার কার্ডের ক্ষেত্রে ফিজিক্যাল কার্ড যদি আপনি চান সেটা পারবেন, সমস্যা নেই। তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার 6 মাসের মধ্যে $100 লেনদেন থাকতে হবে। অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন এরপরে 6 মাস সময় থাকবে। 6 মাসের মধ্যে যদি আপনি $100 লেনদেন করেন বা $100 উইথড্র দিতে পারেন আপনার অ্যাকাউন্টে, তাহলে আপনি কার্ডের জন্য অ্যাভেলেবেল হবেন। এখন যদি আপনি ফিজিক্যাল কার্ড চান তো অ্যাপ্লাই করলেই কার্ড আপনার কাছে চলে আসবে 2 মাস সময় নিয়ে। 2 মাসের মতো লাগবে শিপিং। সো 2 মাসের মধ্যেই চলে আসে নরমালি। তো এটা করতে পারেন যে উইথড্রটা করলেন দেরিতে, বা হচ্ছে যে অ্যাকাউন্টটা খুললেন দেরিতে, আগে মার্কেট প্লেস অ্যাকাউন্টগুলো একটু গুছিয়ে নিলেন বা এখান থেকে আর্নিং আসলো, পরবর্তীতে আপনি উইথড্র দিলেই দেখবেন যে আপনার মাস্টার কার্ডের জন্য কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? তবে অনেকের ধারণা এটা যে মাস্টার কার্ড না থাকলে আমরা মার্কেট প্লেস থেকে উইথড্র নিতে পারবো না। ধারণাটা ভুল। ঠিক আছে? কারণ অনেকে প্রথম ক্লাসে এমনটা প্রশ্ন করেছেন যে আমার তো মাস্টার কার্ড নেই বা মাস্টার কার্ড নেই, আমার ব্যাংকের কার্ড আছে, আমি উইথড্র করতে পারবো কিনা, এমন প্রশ্ন পাইছি। সো এটা দ্বারা বুঝতে পারলাম যে আপনাদের ধারণা যে মাস্টার কার্ড না থাকলে উইথড্র করা যাবে না, আসলে এটা ভুল। মাস্টার কার্ড না থাকলে উইথড্র করা যাবে, জাস্ট পেওনের অ্যাকাউন্ট হলেই হবে। এবং মাস্টার কার্ড ছাড়াও পেওনের অ্যাকাউন্ট ব্যবহার করা যায়, মাস্টার কার্ড না থাকলেও পেওনের অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। ওকে, তো যাই হোক, এখন আমি পেওনের অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে প্রসেসগুলো আছে ওটা নিয়ে কথা বলবো। আর একটা এনআইডি দিয়ে একটা বেশি অ্যাকাউন্ট প্রপারলি করা যাবে না, সেই ক্ষেত্রে আমি পুরো স্টেপগুলো হয়তো সম্পূর্ণ দেখাতে পারবো না। 4টা স্টেপ আছে, 4টা স্টেপের মধ্যে প্রথম 2টা স্টেপ পর্যন্ত আমি যেতে পারবো, বাকি স্টেপে কি কি থাকে বলে দিব। এছাড়া এই যে এখানে একটা পেওনের ভিডিও দেয়া আছে, এই ভিডিওতেই ফুল প্রসেসটা দেয়া আছে, দেখবেন। বিশেষ করে ফোন নাম্বার ভেরিফাইটা আমার এখন করা পসিবল হবে না, আমার কোনো নাম্বার অ্যাভেলেবেল নাই, এই জন্য আর কি সবগুলো স্টেপ দেখাতে পারবো না। তো এখানে দেয়া আছে, এটা একটু দেখে নিন। ঠিক আছে? ফোন নাম্বারের কারণে তো এখানে ভিডিওটা দেখিয়ে না, আমি এখন এখানে যাই রেজিস্টারে ক্লিক করার পর প্রথমে আমরা 4টা স্টেপ পাবো। তো আচ্ছা, এখানে চলে আসছে, দেখেন পেওনিয়ার সাইন আপ, এখানে গেটিং স্টার্ট, কন্ট্যাক্ট ডিটেলস, সিকিউরিটি ডিটেলস, অলমোস্ট ডান। 4টা স্টেপ আছে। 4টা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে গেটিং স্টার্ট। গেটিং স্টার্টের কাজটা কি? আমরা এখানে আমাদের অ্যাকাউন্টের ফার্স্ট ইনফরমেশন গুলো সাবমিট করব। যেমন এখানে আছে প্রথমেই যে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ এনি গভর্নমেন্ট বিজনেস লাইসেন্স অর ট্যাক্স অথরিটি, একটা প্রশ্ন করছে। সো আমরা এটা নো দিব, কারণ আমাদের এটা বিজনেস না, আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। সো আমরা এটা নো দিব যে আমাদের এটা কোনো ধরনের রেজিস্টার্ড না, কোন ট্যাক্স অথরিটি বা বিজনেস গভর্নমেন্টের সাথে রেজিস্টার্ড না। তখন ওরা বুঝে নেবে যে এটা পার্সোনাল অ্যাকাউন্ট। বুঝতে পেরেছেন?
আগে এটা অপশন ছিল ইন্ডিভিজুয়াল আর কোম্পানি এমন অপশন ছিল, সো আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতাম। এখন ইন্ডিভিজুয়াল কথাটা কেটে ওরা এইভাবে দিছে, সো আমরা এখান থেকে নো সিলেক্ট করব। করার পর নিচের দিকে যাব, এখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, রিএন্টার ইমেল আর ডেট অফ বার্থ, এই 5টা অপশন আছে। এটা কমপ্লিট করতে হবে, তাহলে আমরা নেক্সট হিসেবে যেতে পারবো। তো আমি টেম্প মেল নিচ্ছি আগে। আচ্ছা, মেলটা আসুক। চলে আসছে। তো এখানে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, অবশ্যই আপনার ব্যাংকের যে নামটা আছে, ব্যাংক অ্যাকাউন্টের যে নাম, ওই নামে দিবেন। যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তো ঘরের যার ব্যাংক অ্যাকাউন্ট আছে তার নামে অ্যাকাউন্টটা করবেন। ব্যাংকে যেভাবে নাম দিয়েছেন ওইভাবে দিবেন, কারণ এই যে 4 নাম্বার স্টেপটা আছে এখানে অলমোস্ট ডান। এই অপশনটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়ার অপশন। আচ্ছা, গেটিং স্টার্টে এখানে আপনার নাম থাকবে, কন্ট্যাক্ট ডিটেলসে থাকবে হচ্ছে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো। সিকিউরিটি ডিটেলসে থাকবে আপনার পাসওয়ার্ড, তারপর হচ্ছে একটা সিকিউরিটি কোশ্চেন বা এনআইডি। অলমোস্ট ডানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ব্রাঞ্চ নাম্বার, ব্যাংক নাম, ব্যাংকের ব্রাঞ্চ নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর এনআইডি, এগুলো থাকবে। ঠিক আছে, তো এইখানে যখন ব্যাংকের নামটা লিখতে যাবেন দেখবেন যে ব্যাংকের নাম এডিট করা যাচ্ছে না। সো ফার্স্টের ঘরে যে নামটা দিবেন অলমোস্ট ডানে ওই একটা নামই থাকবে। আগের সিস্টেমটা এরকম ছিল যে ফার্স্ট নেম লাস্ট নেম যাই দিই না কেন, ব্যাংক নাম আমি অন্যটা দিতে পারবো। আমার ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও আমি অন্য কারো নামে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করতে পারতাম, কিন্তু এখন আর এই সুযোগটা নাই। যেহেতু এখন এই সুযোগ নাই, তো আমাদের নিজেদের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, বা যার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তার নামে আমার পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলতে হবে। আর এইখানে ফার্স্ট নেমের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে, এখানে একটা কথা, ফার্স্ট নেমে ক্লিক করলে ফার্স্ট নেম used in your government issued ID written in English character. If your name contain digits, type them inward. প্রথম নামটা অবশ্যই আপনার সরকার কর্তৃক কোনো আইডি, যেমন এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো যেগুলো সরকার থেকে ভেরিফাইড হয়ে আসে, তাই না, বা সরকারি ডকুমেন্টসে আমাদের ইনফরমেশন হিসেবে থাকে। সো ওই অনুযায়ী আমাদের নামগুলো দিতে হবে। বুঝতে পেরেছেন? ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে দিতে হবে। যদি কোনো কারণে আমাদের নাম কোনো সংখ্যা হয়ে থাকে তাহলে সংখ্যাটাকে কথায় লিখতে হবে। যেমন যদি ধরে নেন আপনার নাম হচ্ছে 1 বা 1, আপনি যদি 1টা এইভাবে লেখেন আপনার অ্যাকাউন্ট হবে না, ও আপনাকে লিখতে হবে ONE1, স্পেলিং করে লিখতে হবে। ঠিক আছে, এই কথাটা ওটা এখানে বলে দিয়েছে আলাদা করে। যদি কোনো কারণে কারো নাম সংখ্যায় থাকে ওইটাকে কথায় লিখে নিতে হবে। তো এরপরে লাস্ট নেমের ক্ষেত্রেও সেম কাজ করতে হবে। তো আমি এখানে ফার্স্ট নেমটা দেই, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে বলতেছে। তো আমরা ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আমাদের ভ্যালিড জিমেল দিব, কারণ এটা দেখেন পেনের অ্যাকাউন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট। সো আমরা টেম্প মেল বা নর্মাল কোনো মেল দিয়ে খুলবো না,
যে মেইলটা আমাদের সিকিউর, যে মেইলটা আমাদের হারানোর সম্ভাবনা খুবই কম, ওরকম একটা মেইল দিব। কারণ মেইলটা হারিয়ে গেলে যদি আমাদের অ্যাকাউন্ট থাকে, মানে অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হয়, আমরা রিকভার করতে পারবো না। এজন্য মেইলটা যাতে সব সময় থাকে এমন মেইল আপনাকে এখানে ব্যবহার করতে হবে। অবশ্যই মেইলের পাসওয়ার্ড থেকে শুরু করে মেইলের রিকভারি নাম্বার, রিকভারি মেইল, এগুলো যদি অ্যাড করে রাখেন তাহলে আরো ভালো। মানে মেইলের যত সিকিউরিটি দরকার ওটা যদি দিয়ে রাখেন তাহলে মেইলটা হারানোর সম্ভাবনা খুব কম, তাহলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে। ওকে, আমি জাস্ট উদাহরণের জন্য টেম্প মেইল ব্যবহার করতেছি। এখানে টেম্প মেইলটা দিব, তারপর সেম মেইলটা এখানে আবার লিখতে হবে। দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন, অবশ্যই এনআইডি অনুযায়ী দিতে হবে। তো এনআইডিতে যেভাবে আছে ঠিক ওইভাবে দিয়ে দিবেন। দিয়ে তারপর এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী পেজ আসবে, মানে সেকেন্ড যে স্টেপটা আছে কন্টাক্ট ডিটেলস, এখানে আসবে। তো এখানে প্রথমেই দেখবেন যে কান্ট্রি সিলেক্ট করা আছে, তো আপনি যেই কান্ট্রির সেই কান্ট্রি অনুযায়ী দিবেন। যদি আপনি বাংলাদেশি দিতে চান, মানে বাংলাদেশে আছেন, বাংলাদেশ দিবেন, দিতে পারেন। আপনি যদি দেশের বাইরে থাকেন, সো দেশের বাইরে অ্যাড্রেস দিয়েও যদি অ্যাকাউন্ট খুলতে চান খুলতে পারেন, সমস্যা নেই। যেই জায়গা থাকবেন ওই অ্যাড্রেসটা দিতে পারেন। তবে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানাই দিতে হবে, এবং অবশ্যই ফুল অ্যাড্রেস দিতে হবে, কোনো আধা অ্যাড্রেস দিলে হবে না। তো এখানে অ্যাড্রেসের ক্ষেত্রে যখন আপনি ক্লিক করবেন তখন এখানেও একটা প্রশ্নবোধক আসবে। প্রশ্নবোধকে কি থাকবে? ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইনক্লুডিং স্ট্রিট নেম অ্যান্ড নাম্বার অ্যান্ড আদার অ্যাড্রেস ডিটেলস, পোস্ট অফিস বক্স, কেয়ার অফ অ্যাড্রেস অ্যান্ড পাবলিক অ্যাড্রেস আর নট অ্যালাউড। তো এখানে যে কথাটা বলছে, আপনার ফুল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস চেষ্টা করতে হবে স্ট্রিট নেম এবং নাম্বার, সড়কের নাম নাম্বার দিয়ে সুন্দরভাবে অ্যাকাউন্টটাকে মানে অ্যাড্রেসটা দেওয়ার ট্রাই করতে হবে। তাহলে যদি অ্যাড্রেসটা সুন্দরভাবে দেন আপনার ইনফরমেশনগুলো অ্যাপসেট করবে। হ্যাঁ, তারপর এখানে আরেকটা কথা বলছে, পাবলিক অ্যাড্রেস বা পোস্ট অফিস বক্স, তারপর হচ্ছে কেয়ার অফ অ্যাড্রেস আর পাবলিক অ্যাড্রেস আর নট অ্যালাউড। এটা দ্বারা বোঝানো হয়েছে আপনি যদি আপনার এলাকার পোস্ট বক্সের অ্যাড্রেস দেন হবে না, তারপর আপনি যদি কারো রেফারেন্স অ্যাড্রেস দেন ওইটা ওরা অ্যালাউ করবে না। এছাড়া যদি আপনি কোনো পাবলিক সরকারি কোনো স্থাপনার অ্যাড্রেস দেন, লাইক শহীদ মিনার, স্মৃতিসৌধ, হ্যাঁ, এই ধরনের অ্যাড্রেস দেন তাহলে হবে না। ওইখানে তো একটা নাম আসছে, বা আপনার কোনো ওই জায়গাতে আপনি থাকেন না, ওটা আশেপাশে কোনো একটা রোডে থাকে, ওই রোডের ভিতরে কোনো একটা বাড়ি আছে, ওই বাড়িতে থাকেন, সো অবশ্যই বাড়ির একটা নাম্বার থাকবে, তাই না? রোড নাম্বার, বাড়ির নাম্বার অবশ্যই আছে। সো ওই ডিটেলসগুলো দিবেন। জাস্ট বললেন যে স্মৃতিসৌধ বা জাস্ট বললেন যে শহীদ মিনার, এমনটা হলে হবে না। ওকে, সো পাবলিক অ্যাড্রেস আর নট অ্যালাউড, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এরপরে এখানে অ্যাড্রেস লিখতে গেলে আপনি যখন কোনো একটা অ্যাড্রেস লিখতে যাবেন তখন কিছু অ্যাড্রেস এখানে শো করবে, মানে ওরা সাজেস্ট করবে। যদি এর মধ্যে আপনার অ্যাড্রেস থাকে বা আপনি যদি অ্যাড্রেসটা লিখেন আপনারটা, যদি এর মধ্যে থাকে ভালো, সিলেক্ট করতে পারেন। আর যদি না থাকে তাহলে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পর এরপর আপনি আপনার অ্যাড্রেসটা লিখবেন।
হাউস 10 রোড 2 সেক্টর 6 উত্তরা লিখলাম। লেখার পর এইখানে দেখবেন মোর অ্যাড্রেস ডিটেলস। এটা দ্বারা বোঝানো হয়েছে যদি আপনার অ্যাড্রেসটা আপনি সম্পূর্ণটা লিখতে না পারেন উপরের পেজে আরো স্পেস প্রয়োজন হয় তখন আপনি দ্বিতীয় লাইনটা ব্যবহার করবেন। এটা কি মোর অ্যাড্রেস ডিটেলস, দ্বিতীয় লাইনটা পরে ব্যবহার করবেন। ওকে, যদি আপনার উপরের ঘরটা কমপ্লিট না হয় তখন এটা ইউজ করবেন, আর যদি না হয় মানে না প্রয়োজন হয় তাহলে এটা ফাঁকা রাখতে পারে, ফাঁকা রেখে নিচের ঘরগুলো লিখতে পারেন। যেমন হচ্ছে সিটি অর টাউন, এটা হচ্ছে আপনার জেলা। হ্যাঁ, হচ্ছে সিটি ঢাকা, তারপর এখানে হচ্ছে পোস্ট কোড হচ্ছে যে 1230 এমনটা আছে। আপনার ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে সেন্ড কোড একটা অপশন আসবে। ধরেন এখানে একটা অপশন সেন্ড কোড অপশন আসছে, সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর আপনার নাম্বারে একটা কোড পাঠাবে, কোডটা এখানে বসায় দিবেন। কোড বসানোর পর নেক্সট বাটনটা এনেবল হবে, নেক্সটে ক্লিক করবেন, আপনার পরবর্তী স্টেপে চলে যাবে। সো একটা নাম্বার অনেকবার ইউজ করা যায় না, এই জন্য আমি আর কি নাম্বারটা ব্যবহার করতে পারতেছি না আর, কারণ নাম্বারে কোড পাঠানোর মতো ওইরকম অ্যাভেলেবেল নাম্বার নাই, যার ফলে যে নাম্বারটা আছে মানে পরবর্তী স্টেপে আমি যেতে পারবো না। সো জাস্ট এখন এই দুটো সম্পর্কে বলে দেই, পুরোপুরি মিল পাবেন আর ভিডিওতে দেয়া থাকবে, ওইটা দেখে নেবেন। সো সিকিউরিটি ডিটেলস হচ্ছে আপনার পাসওয়ার্ড, আপনার সিকিউরিটি। যেমন আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টে ডলার আছে, এখন যে কেউ যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারে তাহলে কি সে আপনার অ্যাকাউন্টে থেকে ডলার নিয়ে যাবে, এটা স্বাভাবিক। সো আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে বা আপনার অ্যাক্টিভিটিস মনে হয় হ্যাক হয়ে গেছে এরকম হয়, তখন পেওনের অথরিটি কি করবে, আপনাকে বা হচ্ছে যেই ট্রাই করবে হ্যাকার তাকে কোশ্চেন করবে। কোশ্চেন অ্যান্সার যদি সঠিক হয় তাহলে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবে, আর যদি সঠিক না হয় তাহলে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবে না। মানে এই সিকিউরিটি কোশ্চেনটাই আপনার সিকিউরিটি, বুঝতে পারছেন? তো এই সিকিউরিটি কোশ্চেনের অপশনে গেলে আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড সেট করার একটা অপশন আছে, সেখানে আপনি পাসওয়ার্ড সেট করবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড সেট হবে। দেন সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেনে আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকবে, এইরকম। আমি অ্যাকাউন্ট এটা তৈরি করে দেখাচ্ছি না, জাস্ট এই তিনটা একটু ই করি। আচ্ছা, ওদের সাইট দুর্বল হয়ে গেছে, এই সাইডে দেখি আছে কিনা। আচ্ছা, এখানে সিকিউরিটি কোশ্চেন ছিল, এই জন্য আমি এখানে আসছি। তো আপাতত যেহেতু দেখা যাচ্ছে না, দরকার নাই। তো এই জায়গায় মূলত সিকিউরিটি কোশ্চেনের ফরম্যাটটা দেওয়া ছিল। ফরম্যাটটা এরকম যে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার ছোটবেলার আপনি প্রথম কোন স্কুলে ভর্তি হয়েছেন, বা আপনার স্কুলের নাম কি, বা আপনার ছোটবেলার সবচেয়ে পছন্দের শিক্ষকের নাম কি ছিল, আপনার চাইল্ডহুড সব বেস্ট ফ্রেন্ডের নাম কি ছিল, বা আপনার
স্বামী অথবা আপনার স্ত্রী প্রথম কোন হাই স্কুলে গিয়েছিল, বা আপনার স্বামী বা স্ত্রীর সাথে প্রথম কোন জায়গায় আপনাদের দেখা হয়েছিল, আপনাদের প্রথম যে সন্তান তার এক্সাক্ট কয়টার সময় সে জন্মগ্রহণ করেছিল। এই ধরনের কিছু ক্রিটিক্যাল কোশ্চেন থাকবে যেটা আপনি সিলেক্ট করবেন, মানে আপনার মনে থাকবে এমন একটা কোশ্চেন আপনি সিলেক্ট করবেন। কোশ্চেন সিলেক্ট করার পর দেন সেটা অ্যান্সারও আপনি সিলেক্ট করবেন। অ্যান্সারটা যেইটাই হোক, ধরেন আপনি যদি সঠিক অ্যান্সার দেন তাহলে আপনার মনে থাকবে, আর যদি আপনি ভুল অ্যান্সার দেন, ভুল অ্যান্সারও লিখেন, সেটা আপনার মনে রাখতে হবে। ধরেন আপনি থাকেন ঢাকায়, ছোটবেলায় আপনি ঢাকায় থাকতেন, এখন সিকিউরিটি কোশ্চেনে আপনি এটার অ্যান্সার দিচ্ছেন আপনি ছোটবেলায় চিড়িয়াখানায় থাকতেন, অ্যান্সার কিন্তু আপনি দিচ্ছেন আপনি ছোটবেলায় থাকছেন ঢাকায় কিন্তু অ্যান্সার দিচ্ছেন চিটাগাং। তো এটা যদি আপনার মনে রাখতে হবে, কোনো কারণে সিকিউরিটি ইস্যু হইলো, এখন আপনাকে জিজ্ঞেস করলো আপনি ছোটবেলায় কোথায় ছিলেন বা কোথায় থাকতেন, এখন আপনার তো মনে আছে আপনি ঢাকায় থাকতেন, তো অ্যান্সারে যদি আপনি ঢাকা লিখে দেন হবে না। কেন হবে না? কারণ আপনি যখন কোশ্চেনটা সেট করছেন তখন আপনি অ্যান্সার হিসেবে দিয়েছেন ছোটবেলায় আপনি চিটাগাংয়ে ছিলেন, এটা দিতে হবে। মানে অ্যান্সার যেটা দিবেন এখন সেই অ্যান্সারটা দিতে হবে। এটা মূলত সিকিউরিটি কোশ্চেন। এটা এমন কিছু প্রশ্ন থাকে, এমনও থাকে যে আপনার দাদার প্রথম ফার্স্ট নেমটা কি, এমন অ্যান্সার প্রশ্ন থাকে। তো এইটা তো কোনো হ্যাকারের জানার কথা না, তাই না? নর্মাল আপনার যে হ্যাক করবে সে আপনার মেইল অথবা আপনার পাসওয়ার্ডটা সর্বোচ্চ জানতে পারে, অথবা সে বাইপাস করে আপনার ফোনে কোড আসছে, কোড সে বাইপাস করতে পারতেছে, কিন্তু আপনার দাদার নাম তো সে জানতেছে না। এগুলো আপনার পার্সোনাল ইনফরমেশন, একেবারেই পার্সোনাল। সো এই বিষয়টাই হচ্ছে যে সিকিউরিটি। সে যখন ভুলভাবে ট্রাই করবে বা হচ্ছে তার অ্যাক্টিভিটিস গুলো যখন পেয়নের সন্দেহজনক মনে করবে, তখনই তাকে লগ ইন থেকে বা আপনার অ্যাকাউন্টে লগ ইন থেকে আটকাবে। এখন আপনি যদি ভুলভাবে ট্রাই করেন আপনাকে আটকাবে, যদি কোনো হ্যাকার ভুলভাবে ট্রাই করে তাকেও আটকাবে। আটকে এই সিকিউরিটি কোশ্চেনটা জিজ্ঞেস করবে। এখন কথা হচ্ছে আপনি তো আপনার এই অ্যাকাউন্টটা তৈরি করছেন বা সিকিউরিটি কোশ্চেনটা আপনি সেট করছেন, সো আপনাকে অবশ্যই এটা জানতে হবে বা আপনি জানবেন, অন্য কেউ তার এটা জানার কথা থাকবে না। এইটি হচ্ছে জাস্ট সিম্পল একটা বিষয় যে সিকিউরিটি কোশ্চেনের। তো যাই হোক, সিকিউরিটি কোশ্চেন অ্যাড করবেন, অ্যাড করার পর নিচে আপনাকে এনআইডি দিতে বলবে। তো এনআইডি এখানে আবার দুইটা বা তিনটা অপশন থাকবে, একটা হচ্ছে এনআইডি, একটা পাসপোর্ট, আর একটা হচ্ছে যে স্মার্ট এনআইডি। এই তিনটা অপশন থাকবে। সো আপনি ধরেন যে আপনার কাছে স্মার্ট কার্ড আছে, বাংলাদেশি যে স্মার্ট কার্ডটা ওইটা আছে, তারপরেও আপনি সিলেক্ট করবেন এনআইডি, বা আপনার কাছে স্মার্ট কার্ড নাই তারপর আপনি সিলেক্ট করবেন এনআইডি, আর যদি স্মার্ট কার্ড থাকেও বাংলাদেশিটা তারপর আপনি এনআইডি সিলেক্ট করবেন। স্মার্ট এনআইডি সিলেক্ট করার প্রয়োজন নাই। এনআইডি সিলেক্ট করে দেন আপনার ওই এনআইডি বা স্মার্ট কার্ডের যে নাম্বারটা আছে না, এনআইডি নাম্বার, ওইটা দিয়ে দিবেন। তো ওইটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে অলমোস্ট ডান এই ঘরটা আসবে। অলমোস্ট ডান এই ঘরে আসার পর অলমোস্ট ডান এই ঘরটা আসার পর প্রথমেই মানে জিজ্ঞেস করবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট নাকি কোম্পানি অ্যাকাউন্ট। যদি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট হয় বা আপনার যার নামে আপনি এটা করতেছেন তার অ্যাকাউন্টটা যদি পার্সোনাল হয়, তো মানে যে অ্যাকাউন্টটা হবে ওটা ব্যক্তিগত অ্যাকাউন্ট হলে ব্যক্তিগত সিলেক্ট করবেন, কোম্পানির হলে কোম্পানি সিলেক্ট করবেন, করে দেন ইনফরমেশনগুলো দিবেন। সো এখানে ব্যক্তিগতটা
আমি সাজেস্ট করব সবাইকে। সো ব্যক্তিগত অ্যাকাউন্ট যেটা মানে আপনার নিজের না হোক, ঘরে অন্য কারোটা দিচ্ছেন, ওটা তো তার ব্যক্তিগত অ্যাকাউন্ট, ওটাই দিবেন, সমস্যা নেই। দিয়ে আপনার হচ্ছে যে ব্যাংকের নাম থাকবে, তো বাংলাদেশে প্রায় 20 থেকে 50টার মতো ব্যাংক আছে ওইখানে লিস্টেড। কিছু কিছু ব্যাংক মানে একটু আনকমন ব্যাংকগুলা, ওগুলা লিস্ট অথবা নাই। আর আমি ব্র্যাক অথবা সিটি ব্যাংক এই দুইটার একটা মেবি পাইনি, আমার ঠিক খেয়াল নাই যে কোনটা পাইনি। তবে ইসলামী ব্যাংক, তারপর হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক মেবি, তারপরে ডাচ বাংলা ব্যাংক আছে, এশিয়া ব্যাংক আছে, বাংলাদেশ সরকারি ব্যাংক যেগুলো অগ্রণী, তারপর হচ্ছে সোনালী, রূপালী, এই ব্যাংকগুলো আছে। এছাড়া আরো অনেকগুলো ব্যাংক এভেলেবেল আছে। হ্যাঁ, তো ওই অ্যাকাউন্ট গুলো আপনি ইউজ করতে পারবেন। ওই নামটা সিলেক্ট করবেন, করার পর নিচে লিখে আসবে ব্রাঞ্চ নেম, আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। হ্যাঁ, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটা তৈরি করছেন ওই ব্রাঞ্চের নামটা দিতে হবে। যেমন আমি উত্তরার ব্রাঞ্চ, ও ডাচ বাংলা অ্যাকাউন্ট উত্তরা ব্রাঞ্চ, ঠিক আছে। তো ব্রাঞ্চ নাম দেওয়ার পর এখন হচ্ছে নাম, তো নাম চেঞ্জ করা যাবে না, আপনি গেটিং স্টার্টে যে নামটা দিচ্ছেন ওই নামটাই আপনার ব্যাংকের নাম হিসেবে যাবে। সো ওই নামটা দিয়ে দেন আপনাকে মানে ওই নামটাই থাকবে, চেঞ্জ করার কোনো অপশন থাকবে না। নিচে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে, ব্রাঞ্চ নেম ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন। তারপর আইডির জায়গায় আপনাকে অবশ্যই দিতে হবে। ঠিক আছে, আইডির জায়গায় কি করতে হবে, এনআইডি নাম্বারটা আবার দিতে হবে, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপর কিছুক্ষণ ওয়েট করলে আপনার মেইলে ওরা একটা লিঙ্ক পাঠাবে, মেইল ভেরিফিকেশন লিঙ্ক, মেইলটা ভেরিফাই করবেন। আর মেইল ভেরিফাই করার পর অপেক্ষা করবেন, সর্বোচ্চ 2 দিন সময় নেবে। 2 দিন সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিবে। তবে ইনফরমেশন গুলো ভুল দেওয়া যাবে না। ইনফরমেশন সঠিক দিতে হবে। আপনার এনআইডি থেকে শুরু করে ব্যাংক ইনফরমেশন সবগুলোই সঠিকভাবে দিবেন, দিলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। ওকে, তো এখন অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আমাদের কাজ কি থাকবে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমাদের যেই মার্কেট প্লেস অ্যাকাউন্টগুলো আছে ওই মার্কেট প্লেসগুলোতে লগ ইন করা। ধরেন হচ্ছে এই অ্যাকাউন্টটা সিপিএ গ্রিপ, তারপর এখানে আছে অ্যাড কম্বো। তো লগইনে যাই, আমি প্রথমে সিপিএ গ্রিপটা দেখাই। সিপিএ গ্রিপে লগইনে আসব, মেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করব। তো লগইন করার পর প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং, যে আপনাদের যে ট্যাক্স ডকুমেন্টের যে ইনফরমেশনটা আছে ওইটা। তো অ্যাকাউন্ট সেটিং এ প্রথমে আসবেন। প্রথমে অ্যাকাউন্ট সেটিং এ আসার পর এখানে দেখবেন যে ট্যাক্স ডকুমেন্ট, এখানে প্লাস আইকন থাকবে ডকুমেন্টের জন্য। সো প্লাস আইকন দিবেন। তারপর
ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে। তো এখানে টিন নাম্বারটা লাগবে, টিন নাম্বার না থাকলে কিন্তু আপনি ইনফরমেশন অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? টিন নাম্বার না থাকলে কিন্তু এই ট্যাক্স ডকুমেন্ট আপনার যুক্ত হবে না। তো যাই হোক, এখানে একটা বিষয় আছে টিন সার্টিফিকেটের ক্ষেত্রে বা টিন নাম্বারের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে টিন নাম্বার দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল আর একটা হচ্ছে ইউএসএ। এই দুই ধরনের। ইন্টারন্যাশনালটা ইউএসএ বাদে বিশ্বের সব দেশ ইউজ করতে পারবে বা সব দেশের জন্য এটা লাগে, আর ইউএস এর জন্য আলাদা। এটা আবার দুইটা নাম আছে, একটা হচ্ছে W8 বেন বা W8, আর একটা হচ্ছে W9 বা 9 বেন BEN বেন। তো এই দুইটা নামে পরিচিত হয়। সো আমরা যারা ইউএস এর নাগরিক না, সেক্ষেত্রে আমরা অবশ্যই পাবলিশার, ইন্টারন্যাশনাল পাবলিশার হিসেবে এটা সিলেক্ট করব। আর আমরা যদি কেউ কোনো কারণে ইউএসএ নাগরিক হয়ে থাকে বা পরবর্তীতে হয়, সেক্ষেত্রে তাদের জন্য অবশ্যই ইউএসএটাই সিলেক্ট করতে হবে। তো যাই হোক, টিন সার্টিফিকেট বা টিন নাম্বারটা খোলার সিস্টেমটা খুবই সহজ। জাস্ট ইউটিউবে একটু সার্চ করেন, যে ই-টিন লিখে দেখবেন যে কয়েকটা ভিডিও আছে, 10 মিনিটের কম সময় ভিডিও, ওইটা দেখে ট্রাই করতে পারবেন। একটা এনআইডি কার্ড দিয়ে একবারই খুলতে পারবেন আপনি। আর এটা খুলে ওই যে করের যে ব্যাপারটা, বাৎসরিক কর কিন্তু ওপেন হয়ে যাবে, কিন্তু স্টুডেন্ট বা কিছু পেশার ক্ষেত্রে এটা জিরো রিটার্ন করা যায়। ওইটাও ইউটিউবে একটু সার্চ করবেন, দেখে জিরো রিটার্নটা অ্যাপ্রুভ করে নেবেন। আর এটা অ্যাপ্রুভ করে গেলে 3 বছর মেবি আপনাকে কোনো ধরনের কর দিতে হবে না। তো দেখো, এখানে ইন্টারন্যাশনাল পাবলিশারদের জন্য একটা ফর্ম আছে, ফর্মটা ওপেন করব। ফর্মটা ওপেন করার পর এখানে আপনার নাম দিতে হবে, আপনার ঠিকানার লোকেশন দিতে হবে বাংলাদেশ, তারপর এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, সঠিকভাবে অ্যাড্রেসগুলো দিবেন। দেওয়ার পর এখানে মেইলিং অ্যাড্রেস, যদি আপনার ইনফরমেশন ওটা প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এরপর যদি মেইলিং অ্যাড্রেসটা যদি একটু ডিফারেন্ট কোনোটা হয়, তাহলে মেইলিং অ্যাড্রেসটা আলাদা দিবেন, মানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা আর কি এখানে আলাদা করে দিবেন যদি ডিফারেন্ট হয়, না হলে এটাই দিতে পারেন, সমস্যা নেই। আর এটা হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, SSN অর ITIN, EIN, আর এটা হচ্ছে NA, আর ফরেন ট্যাক্স আইডেন্টিফায়ার নাম্বার এইটা। তো এইটা দিতে পারেন, টিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ফরেন ট্যাক্স আইডেন্টিফাই নাম্বার যেহেতু অন্য দেশের জন্য এটা, সো ফরেন ট্যাক্স আইডেন্টিফাই নাম্বার হিসেবে এটা 18 দিয়ে দিবেন। দেন এখানে হচ্ছে এটা সিপিএ গ্রুপের রেফারেন্স, আপনাকে এটা দিতে হবে না। এরপর আপনার ডেট অফ বার্থ, দেন এখানে আবারও সেম নামটা দিয়ে দিবেন, নাম্বারটা দিয়ে দিবেন। তারপর একেবারে নিচে এখানে আপনার সিগনেচার হবে, সিগনেচার বলতে আপনার নাম, ঠিক আছে? আপনার নামটা দিয়ে বা যে কোনো কিছু একটা লিখে সিগনেচার দিবেন। তো আমি এখানে দিচ্ছি স্মল লেটার অবশ্যই, দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করেন। সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আর সেভ হয়ে গেলে এখানে লিখে আসবে লাস্ট কখন আপডেট হয়েছে, 13 জানুয়ারি 11:25 এটা লাস্ট আপডেট হয়েছে। ওকে, তো এইটার মাধ্যমে আপনি আপনার ইনফরমেশনগুলো সেভ করতে পারবেন। আর এটা যখনই করবেন তখন এই যে ওয়ার্নিংটা আছে, ওয়ার্নিংটা চলে যাবে। যখন আপনি 18টা সাবমিট করবেন তখনই আপনার ওয়ার্নিংটা চলে যাবে। তো এরপরের কাজ কি হবে? এরপরের কাজ হচ্ছে আপনার যে পেমেন্ট মেথডটা আছে, পেমেন্ট মেথডটা যুক্ত করা। তো সিপিএ গ্রিপের পেমেন্ট মেথড যুক্ত করার জন্য একটা শর্ত থাকে, শর্ত হচ্ছে মিনিমাম 10 সেন্ট বা একটা লিড হলেও আর্নিং জেনারেট করতে হবে। একটা লিড যদি আসে মিনিমাম, তাহলে আপনি পেমেন্ট মেথড যুক্ত করতে পারবেন, এর আগে আপনি যুক্ত করতে পারবেন না। আর একবার যুক্ত করে ফেললে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে, দেন $50 হলেই আপনি উইথড্র করতে পারবেন। $50, যতবার $50 হবে প্রত্যেকবার আপনি উইথড্র করতে পারবেন। সো এটার জন্য আপনাকে কি করতে হবে? এই পেমেন্ট সেন্টারে আসতে হবে। পেমেন্ট সেন্টারে আসার পর এখানে পেমেন্ট মেথড সিলেক্টেড না, এবং এখানে পেমেন্ট মেথডের জন্য মিনিমাম কত? $50 থাকতে হবে। মিনিমাম $50 হলে আপনি উইথড্র করতে পারবেন। আর এটা যেটা আছে এই লোডিং, এটা $50 হলে কমপ্লিট হয়ে যাবে।
আর মানে একটা পেমেন্ট মেথড অ্যাড করলে এটা অনেকটা কমপ্লিট হবে, আর $50 হলে ফুল কমপ্লিট হবে, এটা নিয়ে কিছু করতে হবে না। আর পেমেন্ট মেথড অ্যাড করার সাথে সাথে এই ওয়ার্নিংটাও আপনার চলে যাবে অ্যাকাউন্ট থেকে। তো এখানে নো পেমেন্ট মেথড সিলেক্টেড, এই জায়গায় গিয়ে আপনারা সিলেক্ট করবেন পেওনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফার। সো গ্লোবাল ব্যাংক ট্রান্সফার ওপেন করার পর এখানে দেখবেন যে লোকাল ব্যাংক ট্রান্সফার, যার ফি হচ্ছে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে $3 করে, মানে একবার $50 উইথড্র করলে আপনার অ্যাকাউন্ট মানে ওইখানে লেনদেন থেকে $3 করে কেটে নেবে চার্জ বা ফি হিসেবে। প্রত্যেকটা ট্রানজ্যাকশনে $3 করে আপনার কেটে নেওয়া হবে। আপনি যদি $50 উইথড্র দেন $3 কাটবে, আপনি যদি $100 উইথড্র দেন তাতেও $3 কাটবে। সো এটার লোডিং টাইম কতক্ষণ? 1 থেকে 3 দিন, 1 থেকে 3 কর্মদিবস। এই সময়ের মধ্যেই রিকোয়েস্ট দেওয়ার পরে এই সময়ের মধ্যে আপনি রিসিভ করতে পারবেন প্রোডাক্ট পেমেন্টটা। তো এরপরে এখানে বলা আছে যে পেমেন্ট ইন 200+ কান্ট্রিজ 150+ কারেন্সিস। ওরা 200+ কান্ট্রিতে 150টা কারেন্সিতে পাঠায় এবং বাংলা টাকা ওইখানে অ্যাভেলেবেল আছে। সো আপনি যখন লোকাল ব্যাংক ট্রান্সফার দিবেন পেওনিয়ার থেকে, পেওনিয়ার থ্রুতে আপনার ব্যাংকে চলে আসবে সেটা। গেট পেড বাই ডিরেক্টলি টু ইউর অ্যাকাউন্ট লোকাল কারেন্সি ইন ইউর লোকাল কারেন্সি, মানে আপনার লোকাল কারেন্সি বলতে বাংলাদেশি টাকায় চলে আসবে। আর অ্যাভয়েড এক্সেসিভ ট্রান্সফার অ্যান্ড কনভার্সন ফিস, এই ফিসগুলো অ্যাভয়েড করতে পারবেন যদি আপনি এটা সিলেক্ট করেন। আর যদি এটা সিলেক্ট করেন ইউএসডি ওয়ার ট্রান্সফার, এটা মূলত হচ্ছে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট, মানে বাংলাদেশি এমন অনেক ব্যাংক আছে যারা ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট সার্ভিসটা দিয়ে থাকে। তো ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট সার্ভিসটা কীরকম, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে বাংলাদেশি টাকাও আপনি সেভিংস করতে পারবেন বা লেনদেন করতে পারবেন, আপনি ডলারও সেভিংস বা লেনদেন করতে পারবেন। তবে সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে পাসপোর্ট লাগে, পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করে নিতে হয়। পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট তৈরি করা যায় না, এবং বিশেষ করে যারা বিদেশ যায়, দেশের বাইরে, তাদের জন্য এই ডুয়েল কারেন্সি অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। এছাড়াও যারা ফেসবুক অ্যাডস বা ফেসবুক ডলার নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের বিজনেস ডলার নিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রেও এই ডুয়েল কারেন্সি অ্যাকাউন্টটা কাজে আসে। তো ডুয়েল কারেন্সির ক্ষেত্রে আপনার ধরেন আপনি ইউএসডি ওয়ার ট্রান্সফারটা সিলেক্ট করলেন, সেক্ষেত্রে আপনার প্রতিটা ট্রানজ্যাকশনে ফি কাটবে $5। প্রতি ট্রানজ্যাকশনে ফি কাটবে কত? $5 করে। এটার লোডিং টাইম 4 থেকে 5 কর্মদিবস, এবং ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টে ডলার হিসেবেই আসবে। অ্যামাউন্টটা কি ডলার হিসেবেই আসবে, অন্য কোনো কারেন্সিতে যাবে না, ডিরেক্টলি ডলার হিসেবেই আপনার অ্যাকাউন্টে এটা ঢুকবে। এখানে একটা কথা বলছো, ওয়ান্স ইউ চুজ পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাজ ইউর পেমেন্ট মেথড অ্যান্ড সেভ পেমেন্ট প্রেফারেন্স, you then will get a link attach your existing Payoneer account to us or sign up for a new Payoneer account। আচ্ছা যাক, এটা একটু পরে বলতেছি। এখানে বলছে you must have earning before you can link a Payoneer account। আপনাকে আগে অবশ্যই আর্নিং জেনারেট করতে হবে, পরে মানে Payoneer সাথে লিংক করার আগে, তা না হলে আপনি এখান থেকে কোনো মানে লিংক কানেক্ট করতে পারবেন না, পেনের সাথে কানেক্ট করতে পারবেন না। তো এখানে যে কথাটা বলছে মানে কিভাবে আপনি এটা কানেক্ট করবেন, তো এটা যখন আপনার একটা আর্নিং চলে আসবে তখনই এখানে লিংক কানেক্ট করার অপশনটা চলে আসবে। লোকাল ব্যাংক আপনি সিলেক্ট করে দিতে পারবেন, আপনি ইউএসডি ওয়ার ট্রান্সফার সিলেক্ট করে দিতে পারবেন। তো তারপর যখন আপনি কানেক্টে ক্লিক করবেন, আপনার কাছে মানে এইখানে একটা পেজ ওপেন হবে,
পেজটা হচ্ছে এইরকম সাইন আপ পেজ ওপেন হবে। তো সাইন আপ পেজ ওপেন হওয়ার পর ডান পাশে এই জায়গাটাতে ফাঁকা অংশটাতে লেখা থাকবে ক্লিক হিয়ার ইফ ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। মানে এখানে ক্লিক করুন যদি আপনার আগে থেকে একটা অ্যাকাউন্ট থাকে, তো আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে। তো এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টের মেইল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। মানে অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনার অ্যাকাউন্টটা সিপিএ গ্রুপের সাথে কানেক্টেড হয়ে যাবে। আর কানেক্টেড হয়ে গেলেই এইখানে লেখা থাকবে যে পেওনিয়ার কানেক্টেড বা পেওনিয়ার লেখা থাকবে, নিচে লেখা থাকবে অ্যাক্টিভ, মানে এটা কানেক্ট করা আছে এই জন্য অ্যাক্টিভ লেখা আছে, নিচে কি অ্যাক্টিভ লেখা থাকবে। ওকে, তো এতটুকুই ছিল সিপিএ গ্রিপের পেমেন্ট মেথডের ক্ষেত্রে। তারপরেও সমস্যা নেই, আমরা আছি হেল্প করার জন্য, সাপোর্ট টিম থাকবে আপনাদেরকে এই বিষয়গুলোতে সাপোর্ট দেওয়ার জন্য। যখন আপনি কানেক্ট করতে যাবেন জাস্ট সাপোর্ট টিমকে কন্ট্যাক্ট করে দেন ইনফরমেশনগুলো কানেক্ট করে আমাদের হেল্প নিয়ে কানেক্ট করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো সেম বিষয়টা আপনার অ্যাড কম্বোর জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, অ্যাড কম্বোতে লগ ইন করতে হবে। লগ ইন করে অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে, এটা হচ্ছে অ্যাকাউন্ট। তো লগ ইন করার পর আপনি সরাসরি অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন, পেমেন্ট সেটিং। তো যেখানে সেটিং বাটন আছে সেটিং বাটনে ক্লিক করার পরে যে পেমেন্ট সেটিং আছে পেমেন্ট সেটিংয়ে ক্লিক করবেন। পেমেন্ট সেটিংয়ে অনেকগুলো পেমেন্ট মেথড আছে, পেওনিয়ার আছে, ওয়েব মানি, পেপ্যাল, ওয়ার, পেক্সাম, ক্যাপিটালিস্ট, ইউএসডিটি, টর্ন, অনেকগুলো অপশন আছে। তো বেস্ট হচ্ছে পেওনিয়ার। কেন বেস্ট? কারণ এখানে পেওনিয়ারের বেশি একটা সময় লাগে না এটা উইথড্র করতে, এবং ওদের জন্য পেওনিয়ারের আলাদা একটা সাপোর্ট সিস্টেম আছে, মানে উইথড্রোর জন্য পেওনিয়ার রিলেটেড কোনো ধরনের হেল্প লাগলে ওরা এটা করবে। এছাড়া ওয়েব মানি থেকেও আপনি নিতে পারবেন, তবে ওয়েব মানি শুধুমাত্র WMZ এর মাধ্যমে নিতে পারবেন। কিছুক্ষণ আগে হয়তো আমি এটা বলেছিলাম যে WMZ এবং আরেকটা আছে, এটা কি বলেছিলাম WMZ এবং WMT না, এটা বলি নেই, জাস্ট এটা বলেছিলাম যে একটা হচ্ছে 80 থেকে 90 বা সর্বোচ্চ 95 টাকা পার ডলার পাওয়া যায়, একটা হচ্ছে 90 থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত পার ডলার পাওয়া যায়, এটা বলেছিলাম। তো ওয়েব মানে WMZ যেটা সেটা হচ্ছে 95 টাকা পর্যন্ত পাওয়া যায় সর্বোচ্চ, আর WMT যেটা আপনি 100 টাকা পর্যন্ত পার ডলার পেতে পারেন। তারপরেও যদি কারো ইমার্জেন্সি প্রয়োজন হয়, অনেকেই আছে এরকম ফেসবুক বা বিভিন্ন জায়গায় সেল করে কিনে, ধরেন তার ইমার্জেন্সি প্রয়োজন হচ্ছে, তখন এর থেকে বেশি রেট দিতেও সে রাজি থাকে, কারণ তার প্রয়োজন। ডলারের মানে সেলগুলো এরকম হয়, তবে একটু খেয়াল রাখবেন যে কোনো জায়গায় বাইরে যদি আপনি বাই সেল করেন অবশ্যই ট্রাস্টেড বা কোনো ভালো গ্রুপের অ্যাডমিনের সাথে মাধ্যমে ডিল করবেন। গ্রুপের অ্যাডমিন দ্বারাও একটু দেখে শুনে মানুষের ডিল হচ্ছে কিনা ওই গ্রুপগুলোতে দেখে তারপর হচ্ছে ডিল করবেন। এছাড়াও যদি প্রয়োজন হয় আমরা সেই ব্যাপারগুলোতে হেল্প করতে পারবো, সমস্যা নাই। তো যাই হোক, এখানে এমজেড এর কথা আছে, এখানে যদি এমটি থাকতো তাহলে আমি হয়তো এমটিটাও সাজেস্ট করতে পারতাম, কিন্তু এমটিটা নাই, তাহলে একেবারে কম রেট পেয়ে যাবেন। পেওনিয়ারের ক্ষেত্রে রেট পাচ্ছেন 100, আজকের দিনে 122 টাকা, সেক্ষেত্রে ওয়েব মানিতে অনেকটাই কম পার ডলারে। ধরেন যেখানে 20 টাকা আর ওখানে আপনার 95 টাকা ধরলো 5 টাকা, প্রায় 25 টাকা। হ্যাঁ, 25 টাকা করেও যদি 50 হয়, হিউজ একটা অ্যামাউন্ট, 1200 টাকার কাছাকাছি মনে হয় নাকি, $50। তো যাই হোক, এটা জাস্ট আপনারা হিসাব করে নিতে পারেন নিজেরাই। এছাড়া পেপ্যাল অ্যাভেলেবেল আছে, তবে বাংলাদেশে পেপ্যাল অ্যালাউ না। আচ্ছা, নেটওয়ার্ক চলে গেছে, আমি আমার রেকর্ডিংটা একটু অফ রাখলাম, নেটওয়ার্কটা আসলে বাকি প্রসেস দেখাচ্ছি। আচ্ছা, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে নেটওয়ার্ক চলে গেছে, যেখানে নেটওয়ার্ক নাই, নট কানেক্টেড এমন একটা আসছে বিষয়টা। সো যাই হোক,
এর পরবর্তী যে শেষ স্টেপটুকু আছে অ্যাড কম্বোর জন্য সেটা হচ্ছে আমরা যদি পেওনিয়ারটা নেই, পেওনিয়ার এখানে $50 একটা অ্যামাউন্ট হলে আমরা উইথড্র করতে পারবো। আর এখানে অ্যাকাউন্টটা কানেক্ট করার যে প্রসেসটা সেটা হচ্ছে এই অপশনটা, ক্লিক হেয়ার টু রেজিস্টার নিউ অ্যাকাউন্ট অর লিঙ্ক অ্যান্ড এক্সিস্টিং পেওনিয়ার অ্যাকাউন্ট। এখানে জাস্ট ক্লিক করলে ওরা আপনার মেইলে একটা লিঙ্ক পাঠাবে, লিঙ্কে ক্লিক করবেন, সিপিএ গ্রিপের মতোই সাইন আপ অপশনটা চালু হবে। সাইন আপের ঠিক ডান পাশে লিখে আসবে ক্লিক হিয়ার ইফ ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো আপনি এখানে ক্লিক করবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে, তো অ্যাকাউন্ট থাকলে এখানে জাস্ট ক্লিক করে দেন অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। অ্যাকাউন্টটাতে লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটা এই অ্যাড কম্বোর সাথে কানেক্ট হয়ে যাবে। পেওনিয়ার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেলে পরবর্তীতে ডান পাশে এখানে পেমেন্ট সেটিং আছে, এই যে এখানে পে আউট আছে, পে আউটে আসলেই আপনি দেখবেন যে নিউ রিকোয়েস্ট এমন একটা অপশন আছে। $50 হলে আপনি রিকোয়েস্ট করতে পারবেন। রিকোয়েস্ট করলে 2 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে ওরা ডলার পাঠিয়ে দিবে, $50 অ্যামাউন্ট ওরা পাঠিয়ে দিবে। ঠিক আছে, তো এই পদ্ধতি আর কি জাস্ট। আর এরপরে যে পদ্ধতি সেটা হচ্ছে অ্যাড কম্বোর জন্য ছিল, নেটওয়ার্ক চলে গেছে এই জন্য অ্যাড কম্বোটা আমি ওইভাবে দেখাইতে পারবো না। আর অ্যাড কম্বোর হয়তো আমি অন্য একটা ভিডিও আপনাদের সাথে দিয়ে দিব, তাহলে যেহেতু আজকের পর আর ওইভাবে ক্লাস হবে না, শেষ টপিক, এই জন্য আমি আরেকটা ভিডিও বা আরেকটা দিয়ে দিব আপনাদের সাথে। ঠিক আছে, তো ওইটা দেখে নিন, সরি অ্যাড কম্বো না অ্যাডস্ট্রাটা দেখে নিন, তাহলেই হবে। আমি রেকর্ড অফ করতেছি। আচ্ছা, তো আমাদের অ্যাডস্ট্রাটা বাকি ছিল। সো অ্যাডস্ট্রা যেহেতু বাকি ছিল, ছোট্ট একটা বিষয় একটু আমি আপনাদেরকে হয়তো অলরেডি মোবাইলের মাধ্যমে জয়েন করে এটা বলে দিয়েছি, তারপরও যেহেতু অনেকেই নাই ক্লাসে অ্যাটেন্ড নাই, সো রেকর্ডটা রাখতে চাচ্ছি। সো অ্যাডস্ট্রাতে পেমেন্ট মেথডটা কীভাবে যুক্ত করবেন, তো প্রথমে আপনি অ্যাডস্ট্রাতে লগ ইন করবেন। লগ ইন করার পর মেনু বারটা পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন পাবেন, পেমেন্ট, প্রোফাইল, পেমেন্ট ইনফরমেশন, দুইটা অপশন পাবেন। তো প্রথমে পেমেন্টে যাবেন। পেমেন্টে যাওয়ার পর এখানে এই যে ডেটের বিষয়গুলো আছে, যে মাসে 4 দিন পেমেন্ট দেয়, মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 16 তারিখ, 17 তারিখ, প্রত্যেকটা মাসে এইভাবে পেমেন্ট দেয়। ওকে, তো প্রত্যেকটা মাসে এইভাবে পেমেন্ট দেয়। এখানে বলে দিয়েছি যদি কোনো কারণে কোনো সরকারি ছুটি বা হলিডেজ থাকে, তাহলে উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটি আর হলিডেজ থাকলে পেমেন্ট ডেটটা পরবর্তী যেই বিজনেস কর্মদিবস আছে ওই দিনই ওরা পেমেন্ট দিবে। সো যখন আপনি মিনিমাম যে অ্যামাউন্ট আছে ওইটা যখন একবার রিচ আউট করবেন, তারপর আপনার মানি বা আপনার ডলার 2 সপ্তাহের জন্য হোল্ডে থাকবে। 2 সপ্তাহ পরে আপনি প্রথম উইথড্রটা পাবেন। লাইক আপনার আজকে হচ্ছে যে ধরেন 12টা বেজে গেছে, সো 14 তারিখ, ঠিক আছে, আজকে আপনার টার্গেটটা কমপ্লিট হলো, তো 14 তারিখের পরে 2 সপ্তাহ, যেমন 28 তারিখ আপনার সেকেন্ড যে ডে ওইটা। ওকে, 2 সপ্তাহ, সরি 28 তারিখ 2 সপ্তাহ, তো 2 সপ্তাহ পরে প্রথম পেমেন্ট হচ্ছে 1 তারিখে, প্রথম পেমেন্ট 1 তারিখ 2 তারিখ, সো এর মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। এর মধ্যে কি আপনি পেমেন্ট পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? জাস্ট 2 সপ্তাহ আপনার এটা হোল্ডে থাকবে। তো এটা প্রথমবারের জন্য। পরবর্তীতে ধরেন 14 তারিখে আপনার টার্গেট কমপ্লিট হয়ে গেছে, মিনিমাম অ্যামাউন্ট হয়ে গেছে, 16 তারিখে আপনি অ্যাকাউন্টে ওটা পেয়ে যাবেন, উইথড্র হয়ে যাবে আপনার। এটা দ্বিতীয়বার বা পরবর্তী সময়গুলোর জন্য। জাস্ট প্রথমবারের জন্য 2 সপ্তাহ হোল্ড থাকে। তো এইখানে এটা সম্পর্কে বলা আছে। আর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এনআইডির ছবি তুলবেন, ফ্রন্ট সাইড ব্যাক সাইড 2 সাইডের ছবি তুলবেন। ছবি তোলার পর এই যে পেমেন্টে আসার পর ডকুমেন্টস অপশনটা পাবেন, অ্যাড নিউ ডকুমেন্টসে ক্লিক করে প্লিজ সিলেক্ট, এখানে গিয়ে ফটো আর স্ক্যান সিলেক্ট করবেন। আর সিলেক্ট এই ডকুমেন্ট এখানে যাবেন, এখানে গিয়ে
ফ্রন্ট সাইড ব্যাক সাইড, সাপোজ ধরেন এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এনআইডির দুইটা একসাথে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এখানে ওপেন হয়ে যাবে, তারপর আপলোডে ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। সো এটা 24 ঘন্টার মধ্যে ওরা এটা ভেরিফাই করে ফেলবে। তারপর যেখানে মেনু বারে গেলে আরেকটা অপশন পাবেন পেমেন্ট ইনফরমেশন, এইখানেই মূলত আপনি আপনার ইনফরমেশনগুলো সাবমিট করবেন। যেমন পেমেন্ট ইনফরমেশনে আসার পর এইখানে দেখতে পাবেন কান্ট্রি লেখা আছে, কান্ট্রিতে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। করার পর এখানে কারেন্সি আছে, কারেন্সিতে ইউএসডি দিবেন। আর এখানে পেমেন্ট সিস্টেমে এমজেড এমটি দুইটা আছে, আমি সাজেস্ট করতেছি এখন এমটিটা সিলেক্ট করবেন। তারপর অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। মিনিমাম $5 আছে, এটা বাড়ানোর দরকার নেই, $5 নিচে দেওয়া যাবে না, তবে $5 মিনিমাম দিতে পারবেন। তো এরপরে হচ্ছে যে আপনার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টের নাম, তো এটার নামটা অনেকটা এরকম, ওয়েব মানি অ্যাকাউন্টে গেলে বুঝতে পারবেন টি দিয়ে এরকম একটা নাম অ্যাকাউন্ট নাম্বার থাকে। তো যার যার ওয়েব মানিতে এটা আছে। উদাহরণ হিসেবে যদি দেখাই এটা হচ্ছে দেখেন এমজেড অ্যাকাউন্ট, এখানে জেড লিখে তারপর এখানে 13 সংখ্যা আছে, এখানে একটা কপি বাটন আছে। সো আপনাকে যে ভিডিওটা নোটপ্যাডে দেওয়া হয়েছে এটা এমজেড অ্যাকাউন্টের ভিডিও দেওয়া হয়েছে। সো এমজেড অ্যাকাউন্ট থেকে এমটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, এই যে এখানে একটা প্লাস অ্যাকাউন্ট থাকবে, প্লাসে ক্লিক করে অ্যাড পার্টসে ক্লিক করবেন। তারপরে ডব্লিউএমটি অথবা ইউএসডিটি যেটা আছে ওইটা সিলেক্ট করবেন, ইউএসডিটি সিলেক্ট করার পর এগ্রি করবেন, এগ্রি দিয়ে তারপর হচ্ছে যে মানে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি করবেন বা এগ্রিমেন্ট ওকে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন, হয়ে যাবে। তো ওটা হয়ে গেলে ওইখানে এরকম একটা 12 সংখ্যার কোড পাবেন। এটা যেমন সবুজ কালার একটা ব্যাকগ্রাউন্ড, ওটা হচ্ছে আকাশি কালার টাইপের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তো ওইখানে টি লিখে তারপর এই বিষয়গুলো মানে কোডটা লেখা থাকবে। তো কপি করবেন, কপি করার পর এইখানটাতে বসায় দেবেন। বসায় দেওয়ার পর আপনার এনআইডি অনুযায়ী আপনার ফার্স্ট নেম, এনআইডি অনুযায়ী আপনার লাস্ট নেম, এখানে হচ্ছে এনআইডি অনুযায়ী আপনার ডেট অফ বার্থ দিবেন। আর এইখানে হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা দিবেন, ফুল অ্যাড্রেস দিবেন, চেষ্টা করবেন এনআইডি অনুযায়ী দেওয়ার জন্য। তারপরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে আপনার যে মেইল থেকে আপনি অ্যাকাউন্টটা তৈরি করছেন, হ্যাঁ, ওই মেইলে কোড যাবে। কোডটা কপি করবেন, কপি করে এইখানে সেভের ঠিক উপরে এরকম আরেকটা বক্স আসবে যেখানে কোড লেখার অপশন থাকবে, কোডটা পেস্ট করে আবারও সেভ করবেন। দ্যাটস ইট, আপনার পেমেন্ট ইনফরমেশন ডান। আর মাসে 8 দিন আপনি পেমেন্ট করতে পারবেন না, ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন না। সেটা হচ্ছে যেদিন পেমেন্ট দিবে মানে 1 তারিখ 2 তারিখ, তো 1 তারিখের আগের দিন এবং 1 তারিখে 2 তারিখের পরের দিন ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন না। আর ওইদিকে 15 তারিখ 16 তারিখ পেমেন্ট ডেট না, সো সরি 16 তারিখ 17 তারিখ পেমেন্ট ডেট, সো 15 তারিখ 16 তারিখ 17 তারিখ 18 তারিখ, এই 4 দিন, মোট 8 দিন মাসে আপনি পেমেন্ট ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন না। এছাড়া বাকি দিনগুলোতে চেঞ্জ করে নিতে পারবেন। সো একবার অ্যাড করলে আর চেঞ্জ না করাটাই ভালো। তো অ্যাড করার সময় প্রপারলি এগুলো চেক করে তারপর অ্যাড করিয়েন। দ্যাটস ইট। যেহেতু আমাদের আজকে শেষ ক্লাস, সো যেহেতু আর পরবর্তী ক্লাস হবে না, ক্লাসগুলো ভিডিওগুলো যেগুলো আছে এগুলো ভালোভাবে দেখবেন, প্র্যাকটিস করবেন। সাপোর্ট টিমের নাম্বার অবশ্যই আপনাদের কাছে আছে, সাপোর্টের জন্য কন্ট্যাক্ট করবেন। ব্যাচ নাম্বারটা মনে রাখিয়েন, ব্যাচ নাম্বার বলে সাপোর্টে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আপনাকে প্রপারলি সাপোর্ট দিব আমরা। আর যে কোনো ধরনের হেল্প লাগলে ওয়েবলেন্স ভিডিওর সাথে থাকবে, সো কানেক্টেড থাকবেন। ওকে, এগুলো আমার ক্লাস ভিডিওটা শেষ করছি।